আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা কিংবা নবম দশম শ্রেণীতে আসো, তোমাদের জন্যই মূলত আমার আজকের এই ক্লাস। এই ক্লাসে আমরা দেখব অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। তোমরা যারা সারা বছর সেভাবে পড়াশোনা করো নাই, বাট পরীক্ষার আগে একটু ইফোর্ট দিয়ে চাচ্ছ যে একটা ভালো রেজাল্ট করতে, মূলত তাদের কথাটা মাথায় রেখে আমার আজকের এই ভিডিওটা করা। সো এই ভিডিওটা এমনভাবে সাজানো হয়েছে, তোমার এখানে কিন্তু এই ভিডিওটা কমপ্লিট করলে এক্সট্রাভাবে কোনো নোট বা আদার্স কোনো কিছুই কিন্তু দরকার হবে না আশা করি, কারণ ভিডিওটার কন্টেন্টগুলো আমি নোট আকারে তৈরি করেছি। ঠিক আছে, তো শুরুতে তাহলে আমরা আলোর প্রতিফলনের বেসিক কিছু কনসেপ্ট দেখব। যেমন দেখো, আমরা সবাই জানি যে কোনো একটা আলোক রশ্মি সাধারণত সরল পথে চলে। এখন যদি তোমার আলোটা কি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, যে এখানে সুন্দর করে বলা হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাহলে কিন্তু তোমার বেসিক্যালি তিনটা ঘটনা ঘটে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি এই জন্য তোমার পুরা আমার ক্লাস ম্যাটেরিয়ালটা এভাবে আমি নোট আকারে তৈরি করেছি। ওকে, তো কি কি ঘটনা ঘটে দেখো। এক নম্বরে হচ্ছে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। তো এই যে ফিরে আসার ঘটনাটাকে আমরা নাম দিই কি, আলোর প্রতিফলন। আচ্ছা, দুই নম্বর ঘটনা কি, কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যম কর্তৃক শোষিত হয়, যেটাকে শোষণ বলে, যেটা পরবর্তীতে দেখব। আর তৃতীয়টা হচ্ছে দ্বিতীয় মাধ্যম যদি স্বচ্ছ হয়, যা ধরো দ্বিতীয় মাধ্যমটা কাঁচ বা পানি এরকম কিছু স্বচ্ছ মাধ্যম, তাহলে কিছু পরিমাণ আলো কি হবে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, এবং এইটার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। এটা তোমাদের কিন্তু নবম অধ্যায়ের পড়াশোনার বিষয়। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে, তখন কয়টা ঘটনা ঘটে, তিনটা ঘটনা ঘটে। ঘটনা নাম্বার ওয়ান, কিছু আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, কিছু আলো মাধ্যম কর্তৃক শোষিত হয়, আর কিছু আলো কি হয়ে যায়, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। ঠিক আছে, সো আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় কিন্তু এই এক নাম্বারটা শুধু, মানে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা শুরুতে দেখি প্রতিফলন কাকে বলে। তো প্রতিফলন তুমি অলরেডি বুঝে গেছো যে আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় কি হয়, দেখো অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ যদি এখানে একটা মিডিয়াম থাকে, তুমি লাইক এরকম চিন্তা করতে পারো যে এইখানে ধরো একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, ধরো এটা একটা কাঁচ চিন্তা করলাম, উপরে বায়ু, তাহলে এখান থেকে কিছু পরিমাণ আলো যদি এই কাঁচের উপর প্রতিফলিত হয়, আবার কি প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে আবার প্রথম মাধ্যমে ফিরে আসলো না, এই যে আলোক রশ্মির প্রথম মাধ্যমে ফিরে আসার এই ঘটনাটাকেই বলা হয় কি, আলোর প্রতিফলন। ঠিক আছে, আমি জাস্ট সংজ্ঞাগুলো এমনভাবে দেখাইছি যাতে তোমার পরীক্ষা একদম তুমি যেভাবে লিখবা, ঠিক আছে, এর চেয়ে বেশি আর কিছু তোমার করতে হবে না। অনেকের বই পড়ে আবার বই বের করে তোমাদের সংজ্ঞাগুলো বের করতে হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে সংজ্ঞাগুলো তোমাদের বইতে কঠিন করে দেওয়া থাকে। তো তাদের কথা মাথায় রেখে আমি একদম ভিডিওটাকে একদম নোট আকারে তৈরি করতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো যে পৃষ্ঠে বাধা পায় তাকে কি বলা হয়, প্রতিফলক পৃষ্ঠ। অর্থাৎ এই যে এখানে তাহলে আমাদের এই যে এই কাঁচকে কি বলবো, এই কাঁচকে আমরা বলতে পারবো প্রতিফলক পৃষ্ঠ। ঠিক আছে, অর্থাৎ যেই পৃষ্ঠে বাধা পায় আবার আলোটা ফিরে আসে, সেই পৃষ্ঠটাকে আমরা বলি কি, প্রতিফলক পৃষ্ঠ। ওকে, এখান থেকে সংজ্ঞাটা মেনলি জানলেই চলবে তোমার। আচ্ছা, এরপরে তোমার দেখতে হবে যে প্রতিফলন কয় প্রকার। হ্যাঁ, তো প্রতিফলন কয় প্রকার এটা ডিপেন্ড করে হচ্ছে প্রতিফলক পৃষ্ঠের উপর। এখন দেখো প্রতিফলন কয় প্রকার বলা হচ্ছে, এক নম্বরে বলা হচ্ছে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্রাকশন, এবং দুই নম্বর হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তো এইগুলো এখন কি তোমাদের কিন্তু এগুলো জানতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ক নাম্বার প্রশ্নে বলো বা এমসিকিউতে বলো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হর হামেশাই আসে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাকে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। আচ্ছা, তাহলে তোমাকে এক মার্কের প্রশ্ন দিতে পারে যে নিয়মিত প্রতিফলন কাকে বলে, বা কতে দিতে পারে, তাই না? আচ্ছা, দেখো কি বলা হচ্ছে, যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে, এগুলো মাথায় রেখো, বা অভিসারী বা অপসারী। এই অভিসারী অপসারী আপাতত না জানলেও চলবে, যখন তুমি হচ্ছে দর্পণ পড়বে, মানে গলীয় দর্পণ তুমি পড়বে, তখন কিন্তু অভিসারী অপসারী বুঝতে পারবা। ঠিক আছে, অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, সেই প্রতিফলনকে কি বলা হয়, নিয়মিত প্রতিফলন বলা হয়। একটু কঠিন মনে হতে পারে, জাস্ট তুমি একটা চিত্র দেখো আগে, এইখানে তাকাও, খেয়াল করে দেখো, এখানে সমান্তরাল আলোক রশ্মি
এই যে বিভেদ তলের উপর পড়ছে, তাই না? এই প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ার পর খেয়াল করো তো, সমান্তরালি পড়ছে তারা, তারা পড়ার পরেও কি আছে? সমান্তরালি আছে না? এই যে ঘটনাটা, তাহলে আমরা এটাকে বলবো কি? নিয়মিত প্রতিফলন, ঠিক আছে? তার মানে কি, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন একটা পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর কি থাকে, তারা যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে তাকে কি বলা হয়? নিয়মিত প্রতিফলন বলা হয়, ঠিক আছে? এরপরে কি? ব্যাপ্ত প্রতিফলন। তাহলে দেখো, নিয়মিত যদি বুঝো তাহলে ব্যাপ্তটা কিন্তু বুঝতে পারবে, কারণ নিয়মিততে কি হয়েছে? সমান্তরাল আলোগুলা পড়ার পরে সমান্তরাল ছিল, তাহলে ব্যাপ্ততে কি হবে ভাইয়া? সমান্তরাল থাকবে না। আচ্ছা, সংজ্ঞাটা আগে দেখো, সংজ্ঞাটা কিন্তু আগেরটা বুঝলে পরেরটা বুঝবা। ব্যাপ্ত প্রতিফলনের সংজ্ঞা কি? ওই যে আগের কথাটার ঠিক উল্টা, যে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয়, ঠিক আছে? এই যে না হয় বা না থাকে, ঠিক আছে, এই কথাটাই শুধু বলে দিবে, তাহলে কিন্তু ব্যাপ্ত প্রতিফলনের সংজ্ঞাটা হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়, যে নিয়মিত প্রতিফলন কাকে বলে, ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে। ওকে, তাহলে ব্যাপ্ত প্রতিফলনের চিত্রটা কেমন হবে? এই যে খেয়াল করো, দেখো এখানে একটা অমসৃণ, মানে একটা ধরো উঁচু নিচু বা এবড়ো থেবড়ো একটা তলের উপর সমান্তরাল আলোক রশ্মিগুলো যখন এখানে কি হয়েছে? আপতিত হয়েছে, তখন খেয়াল করে দেখো, আপতিত হওয়ার পরে কি হইতেছে? এখানে আপতিত হওয়ার পরে কিন্তু তার আর সমান্তরাল নাই। দেখো, এক একটা আলোক রশ্মি এক এক দিকে মুভ করছে, তাহলে কি আগেরটার উল্টা না এটা? আচ্ছা, তাহলে এইটাকে আমরা বলবো কি? এটাকে বলবো ব্যাপ্ত প্রতিফলন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি তাহলে, দেখো তোমাকে এই যে প্রতিফলক পৃষ্ঠের উপর বা এটার উপর বেস করে কিছু কনসেপ্ট তোমাকে জানতে হবে। যেমন এখানে দেখো কি ঘটনাটা ঘটছে, এম ও এম প্রাইম, এটা কিন্তু একটা প্রতিফলক পৃষ্ঠ। তো জাস্ট এই যে এই বরাবর আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হওয়ার পরে কি হয়েছে? এই যে ও বি পথে প্রতিফলিত হয়েছে। তাহলে এখানে এই ও বিন্দুটার নাম কি? আপতন বিন্দু, মানে ওই যে যেই বিন্দুতে এসে আলোটা পড়ে সেটার নাম আপতন বিন্দু। আর এম ও এম ড্যাশ, এটা কি বলতো? এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। আর এই যে প্রতিফলক পৃষ্ঠের উপর যেটা লম্ব, অর্থাৎ এই যে ও এন, এই ও এনটার নাম কি? ও এনটার নাম হচ্ছে অভিলম্ব, ঠিক আছে? তোমাকে প্রথমত জানতে হবে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে কাকে বলবো। তো ইনসিডেন্ট রে ভাইয়া সহজে বলতে গেলে যেই আলোক রশ্মিটা এসে দর্পণে পতিত হচ্ছে সেটাই হচ্ছে ইনসিডেন্ট রে। এই যে দেখো বলতেছে কি, যে রশ্মি প্রতিফলকের উপর এসে পড়ে তাকে বলে আপতিত রশ্মি। তাহলে এখানে আপতিত রশ্মি কোনটা ভাইয়া? এই যে এ ও হচ্ছে আমার আপতিত রশ্মি। ওকে, আচ্ছা, এরপরে দেখো আপতন বিন্দু, পয়েন্ট অফ ইনসিডেন্ট। তাহলে আপতন বিন্দু কোনটা তোমরা নিজেরাই বলতে পারবো এখন। এই যে যেই বিন্দুর উপর আলো এসে পড়ে সেই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। তাহলে এখানে কি ভাইয়া? ও বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। এরপর অভিলম্ব, অভিলম্বের কথা তো অলরেডি বলেছি তোমাকে, যে এই যে আপতন বিন্দুতে এই যে প্রতিফলক পৃষ্ঠের উপর অঙ্কিত যে লম্বটা, মানে ওএন, ওএনটা এখানে অভিলম্ব, ঠিক আছে? যদি সংজ্ঞা আসে, তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পারো তো নিজেদের মতো করে আশা করি বুঝতে পারবা, লিখতে পারবা। আমি তারপরে এখানে সংজ্ঞাগুলো সুন্দর মতো দিয়েছি, তুমি জাস্ট এটা একবার ওভারভিউ দিলেই তোমার কিন্তু পরীক্ষার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে কি আছে ভাইয়া? প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে। তো বলো তো রিফ্লেক্টেড রে কোনটা? এই যে আপতিত হওয়ার পরে যেই রশ্মিটা বের হয়ে গেল, মানে এই যে ও বি রশ্মিটা, এই ও বিটাই হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরপরে তোমার লাগবে ভাইয়া আপতন কোণ, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। তো আপতন কোণ কোনটা? এই যে দেখো, মনে রাখবে এভাবে যে আপতন কোণ অর্থাৎ আপতিত রশ্মির সাথে অভিলম্বের যে কোণটা, অর্থাৎ এই যে এই কোণটা, এটার নাম কি? আপতন কোণ, অর্থাৎ এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। ওকে, আর প্রতিফলন কোণ তাহলে কোনটা ভাইয়া? এই যে প্রতিফলিত রশ্মি যেটা, মানে ও বি, এই প্রতিফলিত রশ্মির সাথে অভিলম্বের যেই কোণটা, এটা হচ্ছে তোমার প্রতিফলন কোণ। ওকে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এই কয়েকটা সংজ্ঞা তোমার কিন্তু জানতে হচ্ছে এখান থেকে। তাহলে তোমাকে পরীক্ষা দিতে পারে যে অভিলম্ব কাকে বলে, তোমাকে বলতে পারে যে প্রতিফলিত রশ্মি কাকে বলে, আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলে। তাহলে আশা করি তোমরা এই স্লাইডটা পড়লে সুন্দর মতো আশা করি লিখতে পারবা। ওকে, আচ্ছা, এবার দেখো তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের আমরা দুইটা সূত্র জানি। চ্যাপ্টারে কয়টা সূত্র আছে বলো? প্রতিফলনের কিন্তু দুইটা সূত্র আছে, ঠিক আছে?
এই দুটো সূত্রই তোমার জানতে হবে। তার মানে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে, সুন্দর করে মাথায় রাখবে, আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। অর্থাৎ এই যে আগের চিত্রে খেয়াল করো, এই যে দেখো, এটা ছিল কি আপতন রশ্মি, আপতিত রশ্মি, এটা কি ভাইয়া অভিলম্ব, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এই যে এই তিনটা দেখো তো একই সমতলে আছে না? জাস্ট তোমার মোবাইলটাই চিন্তা করো যে তোমার মোবাইলের স্ক্রিনটাই ধরো একটা সমতল, তাহলে এই তিনটাই কি একই সমতলে আছে না? এই কথাটাই তোমাকে শুধু একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এই তিনটা কি একই সমতলে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় সূত্রটা কি? এটা তো ভাই আরো সহজ, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে। অর্থাৎ ওই যে আই কোণ এবং আর কোণ কি হবে, দুইটা সমান হবে। ঠিক আছে, মানে প্রতিফলন কোণ এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুইটা কি হবে, সমান হবে। এটাই ছিল তোমার দ্বিতীয় সূত্র। তো এখান থেকেও কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমাকে উল্লেখ করে বলবে যে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লেখো বা আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি লেখো, তোমাকে কিন্তু এভাবে উল্লেখ করে করে চাইবে। ওকে, তো তোমাকে খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তোমার আর কষ্ট করে তাহলে বই পড়ে পড়ে এগুলো বের করতে হবে না, আমি সুন্দর মতো তোমাকে সব এক ক্লাসেই দিয়ে রেখেছি। আচ্ছা, এইবার দেখো, তোমাকে বুঝতে হবে দর্পণ কাকে বলে। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে দর্পণ কাকে বলে। তো দেখো, আমরা কিন্তু একটু আগে নিয়মিত প্রতিফলন আর ব্যাপ্ত প্রতিফলন পড়েছিলাম, তাই না? তো তুমি একটু মনে করার চেষ্টা করো তো, নিয়মিত প্রতিফলন কোনটা ছিল? যেখানে সমান্তরাল আলো পড়ার পরেও কি থাকে, সমান্তরাল থাকে। তাহলে দেখো, দর্পণের সংজ্ঞাটা একদম ছোট্ট করে দিতে পারবা তুমি এভাবে, যে প্রতিফলক পৃষ্ঠে বা যে মসৃণ তলে, তোমার ইচ্ছা, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এটা ইম্পর্টেন্ট। আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে, দর্পণ বলে। ওকে, তাকে কি বলে, দর্পণ বলে। এখন দেখো, দর্পণ আবার কিন্তু দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। আচ্ছা, এখন আমরা সমতল দর্পণ কাকে বলবো আমরা? যদি কোনো সমতল পৃষ্ঠ, সমতল মানে তো তোমরা সবাই বুঝো যে কোন একটা, ধরো একদম প্লেন, হ্যাঁ, যদি কোনো সমতল পৃষ্ঠ মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে আমরা কি বলবো, সমতল দর্পণ বলবো। অর্থাৎ আমরা সাধারণত যেগুলো আয়না ব্যবহার করি এগুলো কিন্তু সমতল দর্পণের হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরটা কি, গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কোনটা? যে প্রতিফলক পৃষ্ঠটা যদি কোনো একটা গোলকের অংশ হয়, প্রতিফলক পৃষ্ঠটা কি যদি কোনো একটা গোলকের অংশ হয়, তাহলে তাকে আমরা কি বলবো, গোলীয় দর্পণ বলবো। ঠিক আছে? একদম শর্ট সংজ্ঞা আমি তোমাদের দিচ্ছি, এর চেয়ে সহজভাবে আর বলা মুশকিল, তাই না? তুমি সুন্দর মতো শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করো, আশা রাখছি এই চ্যাপ্টারটা নিয়ে তোমার আর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে সমতল দর্পণ কি? যেটা আমাদের প্রতিফলক পৃষ্ঠটা যদি সমতল হয় তাহলে সেটা সমতল দর্পণ, আর প্রতিফলক পৃষ্ঠটা যদি কি কোনো গোলকের অংশ হয়, যেমন দেখো তোমরা সাধারণত গাড়ির পিছনে দেখার জন্য যেই গ্লাসগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু গোলীয় দর্পণের হয়, তাই না? অনেকটা জায়গা দেখো দেখা যায় গোলীয় দর্পণের ক্ষেত্রে। ওকে, সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা থাকে, উত্তল দর্পণে কিন্তু অনেকটা জায়গা এরিয়া জুড়ে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমাদের লাগবে সমতল দর্পণে বিম্ব গঠন, অর্থাৎ সমতল দর্পণে কিভাবে বিম্ব গঠন হয়। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। তো এটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে বিন্দু বস্তুর জন্য, আর একটা আসতে পারে বিস্তৃত লক্ষ্য বস্তুর জন্য। আচ্ছা, আমি দুইটাই একটু এক্সপ্লেন করি। ধরো প্রথমত আমরা দেখব বিন্দুর জন্য, এই চিত্রগুলো তোমাদের বইতে আছে, সো আমি তারপর একটু এক্সপ্লেন করি আর কি। অনেকে তোমরা বুঝতে পারো না যে আসলে আমরা প্রতিবিম্বটা কিভাবে আঁকবো, তো তাদের জন্য একটু বলি। তো প্রথম চিত্রটা হচ্ছে বিন্দু বস্তুর জন্য। বিন্দু বস্তু মানে ধরো এই যে ও, এখানে আমাদের একটা বস্তু আছে সাপোজ, তাহলে নিয়মটা হচ্ছে সমতলের ক্ষেত্রে তুমি এখান থেকে জাস্ট একটা আলোক রশ্মি সোজা দর্পণে ফেলবা। এই যে ধরো এখানে আলোক রশ্মিটা পড়লো, পড়ার পরে কি হবে জানো, যেহেতু এটা সমতল, তাহলে ওই আলোক রশ্মিটা আবার সেম পথে সোজা চলে যাবে। তুমি এটা আরো এদিকে এক্সটেন্ড করতে পারো, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আলোক রশ্মি তুমি ফেলবা হচ্ছে এই বিন্দুতে না, অন্য কোনো একটা বিন্দু, ধরো এই যে মাঝামাঝি একটাতে ফেলছে এখানে, তাহলে এই বরাবর তুমি জাস্ট আরেকটা আলোক রশ্মি ফেলবা। ওকে, তাহলে এখানে ফেলার পর কি হবে, সেটা এই পথে চলে যাবে, কিউআর পথে চলে যাবে। এখন
তুমি একটু খেয়াল করে দেখো, এই আলোক রশ্মিটা পড়ার পরে এটা এইদিকে চলে যাবে, এই আলোক রশ্মিটা পড়ার পরে এটা কিন্তু এই দিকে চলে যাবে। হ্যাঁ, এখন বলো তো এই রশ্মি এবং এই রশ্মি এরা কি এইদিকে সামনের দিকে, যে এদিকে, এদিকে কি কোনো মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে না, এদিকে মিলিত হওয়ার সম্ভাবনা নেই, কারণ এরা যতই যাবে তত কিন্তু পরস্পর থেকে আরো দূরে চলে যাবে। তাহলে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে নিয়ম হচ্ছে ওই দুইটা আলোক রশ্মিকেই পিছনের দিকে একটু ডট ডট লাইন দিয়ে পিছনের দিকে বাড়াই দিবা। তাহলে এই আলোক রশ্মিটাকে তুমি পিছনের দিকে বাড়াই দিলে, তাহলে এই দুইটা আলোক রশ্মি এই যে যেখানে ছেদ করলো, তাহলে এইটাই হচ্ছে আমার এই বস্তুটার কি প্রতিবিম্ব। বোঝা গেছে? এটা হচ্ছে তোমার বিন্দু বস্তুর ক্ষেত্রে। তাহলে আমি আরেকবার বলি, একটা আলোক রশ্মি একদম সোজা ফেলবে, এটা সোজা চলে যাবে। আর একটা মনে করে যে মাঝামাঝি ফেলবো, ধরো এই বরাবর ফেললাম, তো এটা ধরো এই বরাবর চলে যাবে। তো এরা তো সামনের দিকে মিলিত হবে না, তাই না? তাহলে এদেরকে আমি কি করব, পিছনের দিকে বর্ধিত করবো। তাহলে এই দুইটা আলোক রশ্মি পিছনের দিকে বাড়া দিলে এরা এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে এই বিন্দুটাই হচ্ছে আমার এই যে ও বিন্দুর প্রতিবিম্ব। বুঝতে পারছো কথা? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই আলোক রশ্মিগুলা কিন্তু ও বিন্দুতে, মানে যে আই বিন্দুতে বাস্তবে কিন্তু এরা মিলিত হয় নাই। আমি কিন্তু পিছনের দিকে বাড়াই দিলাম, তাই না? পিছনের দিকে আমি বর্ধিত করলাম। তাহলে এই ধরনের বিম্বকে বলা হয় হচ্ছে অবাস্তব বিম্ব, তাই না? কারণ বাস্তবে এরা মিলিত হয় নাই। আবার দেখো এই বস্তুটা কোথায় আছে? দর্পণের পিছনে না? মানে এই যে প্রতিবিম্বটা কি দর্পণের পিছনে, ঠিক আছে? সেইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে প্রতিবিম্বের প্রকৃতি। হ্যাঁ, আমি পরবর্তীতে আবার বিস্তারিত দেখাবো তোমাদের। এবার আগে একটু দেখে আসি বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য। এই যে বিস্তৃত লক্ষ্যবস্তুর ব্যাপারটা হচ্ছে এরকম যে লক্ষ্যবস্তুটা একটু বড়, মানে এখানে তো আমি জাস্ট কি একটা বিন্দু কনসিডার করছিলাম, বাট এখানে হচ্ছে লক্ষ্যবস্তুটা একটু বড়। তো এটার নিয়ম হচ্ছে যে তুমি যে কোনো একটা মাথা ধরো, এই মাথা থেকে চিন্তা করবো তুমি। হ্যাঁ, তাহলে এই মাথা থেকে এদিকে আলোক রশ্মি দেখায় নাই, জাস্ট তুমি আমার মতো করে ফলো করবা, তাহলে তোমাদের হয়ে যাবে আশা করি। তাহলে এখান থেকে তুমি একটা আলোক রশ্মি একদম সোজা ফেলবে আগের মতো এই বরাবর। তাহলে সোজা ফেললে এটা কোন দিক যাবে বলো তো? এটা কিন্তু আবার ওই বরাবরই বাউন্স করে চলে যাবে, এই বরাবর ধরো বাউন্স করে চলে গেল। আরেকটা আলোক রশ্মি কি করবা তুমি, যে কোনো একদিক ফেলবা, ধরো লাইক এই বরাবর একটা ফেললো, তাহলে এখানে পড়ার পরে সেটা কি এই বরাবর চলে যাবে না? এই যে চোখ টোক দেওয়া আছে এখানে তোমার না আঁকলেও চলবে, ঠিক আছে? তাহলে তুমি একটা আলোক রশ্মি দিলে সোজা, তাহলে সোজাটা কি সোজা চলে যাবে। আরেকটা ফেলবা হচ্ছে এই বরাবর একটু বাঁকা করে, তাহলে এখানে পড়ার পরে এটা কি এই বরাবর চলে যাবে না? মানে আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি, জাস্ট তুমি এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে তোমার মনে করো দর্পণ, তাহলে তোমার লক্ষ্যবস্তুটা ধরো সামনে কোথাও একটা থাকবে। হ্যাঁ, সাপোজ হচ্ছে এটা তোমার লক্ষ্যবস্তু, তাহলে এই লক্ষ্যবস্তুর এই গোড়া দিয়ে তুমি একটা লাইন তোমার মতো করে একটু টেনে দিবা। হ্যাঁ, এখন নিয়ম হচ্ছে এই মাথা থেকে একটা আলোক রশ্মি একদম সোজা তুমি ফেলবা, তাহলে সোজা ফেলার পরে কি হবে, এটা একদম সোজা আবার এদিকে বাউন্স করে চলে যাবে। আরেকটা আলোক রশ্মি আমি বললাম কি তুমি একটু বাঁকা করে ফেলবে, ধরো এই বরাবর ফেললে, তো এটা মনে করো এই বরাবর আবার ব্যাক করে চলে যাবে। এই দুইটা আলোক রশ্মি দিয়েই কিন্তু প্রতিবিম্ব আঁকা যাবে। কিভাবে? এখন দেখো এই যে আলোক রশ্মিটা একটা চলে গেল কোন দিকে, এই দিকে, আরেকটা চলে গেল এই দিকে, তাহলে এরা কি সামনে মিলিত হওয়ার চান্স আছে? চান্স নাই। তাহলে তুমি এদেরকে কি করবা বলো, পিছনের দিকে বর্ধিত করে দিবা। তাহলে এই যে পিছনের দিকে যদি তুমি সুন্দর করে যদি ঠিকঠাক মতো আঁকো, তাহলে এরা কিন্তু কোন একটা বিন্দুতে যায় এই যে মিলিত হবে। তাহলে এই মিলিত হওয়ার এই বিন্দুটাই হচ্ছে তোমার এই বিন্দুর বিম্ব। বুঝে গেছে কথা? তার মানে তুমি জাস্ট এখান থেকে এই এই বস্তুর মতো, মানে এই যে লক্ষ্যবস্তুর মতো একটা শেপ তুমি এই নিচের দিকে এঁকে দিবা, জাস্ট তোমার প্রতিবিম্ব শেষ। এটা যদি তোমার ধরো এ বি হয়, তাহলে এটার নাম তুমি দিবা কি এ প্রাইম বি প্রাইম, ঠিক আছে? তোমার কিন্তু প্রতিবিম্ব শেষ। এই যে এতগুলা 4-5টা চিত্র দেওয়ার দরকার নাই, জাস্ট দুইটা কি করবা, একটা এই যে মাথা থেকে তুমি একটা রশ্মি দিবা দর্পণে সোজাভাবে সোজাভাবে, তাহলে এটা সোজাভাবে আবার ব্যাক করবে। আরেকটা দিবা হচ্ছে একটু বাঁকাভাবে। এখন এই যে এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ধরো তুমি বলবে যে ভাই আমি এভাবে দিব না, আমি আরো বাঁকাভাবে দিব, তো একটা তো মানে একটা লিমিট আছে, তাই না? মোটামুটি একটা তুমি বাঁকাভাবে দিলেও হবে। হ্যাঁ, তোমার হয়তো পেজে আবার জায়গা হবে না, এই কারণে তুমি সোজা থেকে জাস্ট একটু বাঁকা করে দিবা। এটা বাসায় দু একবার আঁকলে দেখবে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। তাহলে একটু বাঁকা করে দিবা,
দেওয়ার পরে এই দুইটা আলোক রশ্মিকে তুমি পিছনের দিকে বাড়ায় দিলেই দেখবা যে এটাই হচ্ছে এই যে এই বিন্দুটার বিম্ব। তাহলে তুমি জাস্ট এই বিন্দুতে এই যে লক্ষ্যবস্তুর মতো একটা শেপ আঁকে দিবে, তাহলে তোমার প্রতিবিম্বটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে কি, এটা ছিল হচ্ছে বিন্দুর জন্য, এটা ছিল হচ্ছে বিন্দু বস্তুর জন্য, আর এটা হচ্ছে কি বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য। এটা ছিল কার জন্য? বিস্তৃত লক্ষ্যবস্তুর জন্য, অর্থাৎ বড় লক্ষ্যবস্তুর জন্য, সোজা কথা। ওকে, তো এবার আমরা এখানকার কিছু বৈশিষ্ট্য দেখব। দেখো, সমতল দর্পণে যখন আমরা কোনো একটা প্রতিবিম্ব তৈরি করি, একটু খেয়াল করে দেখো যে 1 নাম্বারটা কি বলছে, যে দর্পণ থেকে বস্তু যত দূরে, দর্পণ থেকে বস্তু যত দূরে, তোমার দর্পণ থেকে বিম্বও ঠিক ততটা দূরে। এই যে খেয়াল করে দেখো, ধরো সাপোজ এখানে চিন্তা করো, এই যে এটা যদি আমি একটা বিন্দু ধরি, তাহলে এখান থেকে ভাইয়া এই লক্ষ্যবস্তু যত দূরে, এখান থেকে কিন্তু এই বিম্বও তত দূরে। সিমিলার ভাবে দেখো, এখান থেকে কিন্তু এই ও যত দূরে, এইখান থেকে কিন্তু কি এই আয়ও ততটা দূরে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য বুঝে গেলাম। 2 নম্বর বৈশিষ্ট্য, বস্তু ও বিম্ব যে সরলরেখায় অবস্থিত সেটি দর্পণকে লম্বভাবে ছেদ করে। এটা কি? দেখো, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে কি বিম্ব। তাহলে বস্তু আর বিম্ব কোন সরলরেখা অবস্থান করে? এই যে এই সরলরেখা না? তাহলে দেখো, এই সরলরেখা আর দর্পণ কোনটা? দর্পণ হচ্ছে এই যে এই বরাবর। তাহলে আমার এই বস্তু আর বিম্ব যে সরলরেখায় অবস্থান করে, সেই সরলরেখাকে দর্পণ কত কোণে ছেদ করলো? এই যে এই কোণটা কত? 90 ডিগ্রি না? এটাই বলা হচ্ছে এখানে যে সেটি দর্পণকে লম্বভাবে কি করে? ছেদ করে। বুঝে গেছে? 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিম্ব অসৎ এবং সোজা। এই যে অসৎ কথাটা এখন আর তোমাদের বইতে উল্লেখ থাকে না। এই অসদের মানেই হচ্ছে অবাস্তব। সুন্দর করে একটু শিখে রাখো, অসদের মানেই কি? অবাস্তব। অবাস্তব তো বুঝো, তাই না? তো বিম্বটা কি? অবাস্তব এবং সোজা। আচ্ছা, এরপরে কি? বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। এইটা কিন্তু বুঝতে হবে। তো এটা বোঝার জন্য তোমাদের আমি একটা প্রশ্ন করি, তোমরা যখন ধরো আয়নার সামনে নিজেদেরকে দেখো, অনেক সময় দেখবে এরকম ঘটনা ফেস করছো যে তুমি ডান হাত দিয়ে খাবার খাচ্ছ, তোমাকে আয়নায় দেখে মনে হচ্ছে তুমি বাম হাত দিয়ে খাচ্ছ, বা কেউ একজন ডান হাত দিয়ে লিখছে, তো মনে হচ্ছে যে সে আসলে বাম হাত দিয়ে লিখছে, তাই না? তাহলে এই যে এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে পার্শ্ব পরিবর্তন। ঠিক আছে, মানে লেফট সাইডকে রাইট সাইড বলে মনে হয়, আর রাইট সাইডকে লেফট সাইড বলে মনে হয়। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা বিম্বের বৈশিষ্ট্য। আচ্ছা, 5 নম্বর বৈশিষ্ট্য কি? বিম্বের আকার এবং বস্তুর আকার সমান হয়। এই যে খেয়াল করো, এখানে আমার বস্তু যত বড় ছিল, দেখো তো বিম্বও কি তত বড়ই না? অর্থাৎ বস্তুর আকার আর বিম্বের আকার কি সমান। ঠিক আছে, এই হচ্ছে 5টা বৈশিষ্ট্য। সো তোমাকে এখানের মধ্যে থেকে যে কোনো একটা তুলে দিতে পারে ভাইয়া, যে নিচের কোণটি সমতল দর্পণের বিম্বের বৈশিষ্ট্য, বা বলতে পারে যে নিচের কোণটি সমতল দর্পণের বিম্বের বৈশিষ্ট্য নয়। তো সুন্দর মতো তোমাকে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। সো এবার আসো আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে যাব। গোলীয় দর্পণের ক্ষেত্রে কি? আমাদের একটা গোলকের অংশ হবে, আমাদের দর্পণটা কি হবে? একটা গোলকের অংশ হবে। তো এটা আবার কিন্তু 2 ধরনের, উত্তল দর্পণ এবং গোলীয় অবতল দর্পণ। তো সেগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তো দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে বিম্ব আঁকতে গেলে তোমাকে কিছু রশ্মি আগে বুঝতে হবে। হ্যাঁ, তো সেই রশ্মিগুলো আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। এই যে দেখো, প্রথমটা কি বলা হচ্ছে, যে কোন একটা গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বরাবর। এই কথাগুলো আগে আমি একটু শর্টে বলি তোমাকে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো এই যে গোলীয় দর্পণ তোমরা সবাই মোটামুটি চিনো, যে যার ভিতরের দিকে যদি দর্পণ হিসেবে কাজ করে তাহলে সেটা অবতল, আর এই যে বাইরের পৃষ্ঠ যদি দর্পণ হিসেবে কাজ করে তাহলে সেটা কি? উত্তল। এখন এই যে গোলকটা দেখো, এটা কিন্তু একটা গোলকের অংশ, মানে এটা কিন্তু তো এরকম একটা বিশাল বড় হয়তো গোলক ছিল, সেই গোলকের একটা জাস্ট একটা অংশ এটা। তাহলে ওই যে ওই গোলকটার যেটা কেন্দ্র, সেটার নাম কিন্তু বক্রতার কেন্দ্র। এটার নাম কি? বক্রতার কেন্দ্র। এই যে এই বিন্দুটার নাম হচ্ছে মেরুবিন্দু। আমার এই যে পিসি যে রেখাটা, এটার নাম প্রধান অক্ষ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিন্দু আছে, সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এই পি হচ্ছে মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র। তাহলে এই পি আর সি এর একদম মাঝখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বিন্দু। এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফোকাস বিন্দুটা কি? মেরু আর বক্রতার কেন্দ্রের মাঝখানে থাকে, খেয়াল রাখো।
তাহলে এখান থেকে কিন্তু একটা সুন্দর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই যে ধরো এখান থেকে এইটুকু আমি যদি আর বলি বক্রতার ব্যাসার্ধ, আর এখান থেকে এইটুকুকে যদি আমি ধরো এফ বলি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কত, এফ ইকুয়ালস টু আর বাই টু। অর্থাৎ এই যে ফোকাস দূরত্বটা বক্রতার ব্যাসার্ধের কি অর্ধেক হয়। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো যাই হোক আমাদের এখান থেকে যে জিনিসটা আরো অতিরিক্ত শিখতে হবে সেটা একটু আমরা দেখাই, যে দর্পণ আঁকতে গেলে আমাদের কি কি জিনিস শিখতে হবে। দেখো এগুলো একটু মাথায় রাখবে তোমরা জাস্ট, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো প্রথম যে কথাটা বলা হচ্ছে, দেখো যে গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বরাবর, গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর আবার সেই পথেই ফিরে আসে। ওকে, বক্রতার ব্যাসার্ধ বরাবর বলতে এই যে আমরা যদি কেন্দ্র থেকে ধরো এই পর্যন্ত যোগ করি তাহলে এটা কিন্তু একটা বক্রতার ব্যাসার্ধ। আবার যদি মনে করো যে ভাইয়া আমি কেন্দ্র থেকে এখানে যাব, তাহলে এটা একটা বক্রতার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে মনে করো কেউ একজন এই দিকে যাবে, তাহলে এই যে এটাও কি বক্রতার ব্যাসার্ধ। তো নিয়ম হচ্ছে এই বক্রতার ব্যাসার্ধ বরাবর, বা শর্টে বলতে গেলে হচ্ছে এই যে সি বরাবর বা বক্রতার কেন্দ্র বরাবর, তুমি যদি কেন্দ্র বরাবর একটা লাইট রশ্মি ফেলো তাহলে সেটা প্রতিফলনের পর কি হবে, আবার ওই পথেই ফিরে যাবে। এটাই বলা হচ্ছে এখানে এই কথাগুলোর মাধ্যমে। এটা উত্তলের জন্য, অবতলের জন্য। আর উত্তলের জন্য কি হবে, উত্তলের জন্য হচ্ছে তুমি যদি কেন্দ্র বরাবর ফেলো, এই যে দেখো এখান থেকে একটা লাইট সোর্স ফেলা হয়েছে কোন বরাবর, এই যে কেন্দ্র বরাবর, তাহলে সেটা দর্পণে প্রতিফলিত হয়ে আবার পুনরায় সেই পথেই ফিরে যাবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত কি মাথায় রাখতে হবে, দেখো দ্বিতীয়টা হচ্ছে তুমি একটা গোলীয় দর্পণের যদি প্রধান অক্ষের সমান্তরালে আলো ফেলো, কি বলছি, প্রধান অক্ষের সমান্তরালে, যদি প্রধান অক্ষের সমান্তরালে ফেলো তাহলে প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যায় কার জন্য, অবতলের জন্য। আর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় কার জন্য, উত্তলের জন্য। এখন দেখো এখানে এই যে দেখো এখানে একটা কাঠামো আছে, সো তুমি লাইটটা ফেলছে, দেখো এই যে প্রধান অক্ষ কোনটা, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের একদম প্যারালাল। তাহলে প্রধান অক্ষের প্যারালাল ফেলার ফলে এটা দর্পণে প্রতিফলিত হওয়ার পরে কোন বিন্দু দিয়ে গেছে দেখো তো, এই যে এটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে নিয়ম হচ্ছে যদি তুমি প্যারালালি ফেলো তাহলে ফোকাস দিয়ে যাবে অবতলের ক্ষেত্রে। আর উত্তলের ক্ষেত্রে কি হবে জানো, উত্তলের ক্ষেত্রে দেখো তুমি যদি প্যারালালি ফেলো তাহলে সেটা এমন পথে যাবে যে দেখে মনে হবে যে সেটা ফোকাস থেকে আসছে। বা তুমি যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করো তাহলে সেটা ফোকাসে সেট করবে। বুঝে গেছে, এই কথাটা মাথায় রাখতে হবে। আরেকটা আছে বৈশিষ্ট্য 3 নাম্বার, সেটা কি দেখো তো, ওই যে দুইয়ের উল্টা ভাইয়া, দুইয়ের উল্টা। দুইয়ে কি ছিল, তুমি যদি সমান্তরালি দাও তাহলে ফোকাস দিয়ে যাবে, আর এখানে উল্টা, তুমি যদি এবার ফোকাস দিয়ে দাও তাহলে দর্পণে প্রতিফলিত হওয়ার পরে সমান্তরাল হবে। মানে এবার তুমি এই ডিরেকশনেই ফেলছো, অর্থাৎ তুমি ফোকাস দিয়েই ফেলছো, তাহলে দর্পণে প্রতিফলিত হওয়ার পরে সেটা কি হয়ে যাবে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আবার উত্তলের ক্ষেত্রে তাহলে কি, তুমি যদি ফোকাস অভিমুখে ফেলো বা ফোকাসের দিকে ফেলো তাহলে প্রতিফলিত হওয়ার পরে সেটা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 3টা কথা একদম সুন্দর মতো মাথায় রাখতে হবে। সব কিছু যদি ভুলেও যাও তাও এই 3টা কথা কিন্তু তোমার মনে রাখতেই হবে ভাইয়া, কারণ এগুলা দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে কি করব, এগুলা দিয়েই আমাদের রশ্মি চিত্র আঁকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমাদের কি লাগবে দেখো, অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। এখন কিন্তু আমরা একদম প্রতিবিম্ব গঠন করে ফেলবো ভাইয়া, খুব সুন্দর মনোযোগ দাও। ধরো আমরা একটা এখানে অবতল দর্পণ কনসিডার করব। প্রথমত আমরা কি একটা অবতল দর্পণ কনসিডার করব। ধরো এখানে কিন্তু সুন্দর একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা কিন্তু একটু পরে শিখাবো, তুমি সুন্দর করে মাথায় রাখো। ধরো এটা একটা আমরা অবতল দর্পণ চিন্তা করতেছি, আমার হাতে আঁকা তো চিত্রটা একটু খারাপ হতে পারে, তোমরা এই যে এই গোলকটা হচ্ছে কম্পাস দিয়ে আঁকবা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য খুব সুন্দর আসবে। তো মনে করো আমি এটা বলতেছি হচ্ছে বক্রতার কেন্দ্র সি, তাহলে বক্রতার কেন্দ্রের থেকে আমি হচ্ছে একটা লাইন টেনে দিলাম জাস্ট, তাহলে এটা হচ্ছে মেরু বিন্দু পি। তাহলে এই যে মাঝখানে কি বিন্দু আছে, আমাদের ফোকাস বিন্দু আছে। ওকে, সো আমি এখন করব কি ভাইয়া, যে একটা হচ্ছে বস্তু রাখবো। ধরো আমি এই বক্রতার কেন্দ্রের বাইরে একটা বস্তু রাখতেছি, ধরো এখানে আমি একটা বস্তু রাখলাম। তাহলে এখন প্রতিবিম্ব আঁকার নিয়মটা কি, সুন্দর করে মাথায় রাখো। নিয়ম হচ্ছে ওই যে আমি আগের বারে যে 3টা রশ্মি চিত্র আঁকলাম না, 3টা রুলস ছিল, ওই 3টা রশ্মি চিত্রের মধ্যে
যে কোনো দুইটা রশ্মি তোমাকে আঁকতে হবে। কি বলছি? ওই তিনটা রশ্মির মধ্যে যে কোনো দুইটা তোমাকে আঁকতে হবে। তো দেখো, তাহলে আমি একটা কি এই যে প্রধান অক্ষের সমান্তরালে দিতে পারি। ধরো আমি একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে ফেলবো। তো বলো তো ভাইয়া, সমান্তরালে ফেলার পরে এটা কোন দিক দিয়ে যায়? একটু আগে শিখালাম যে ফোকাস দিয়ে যায়। আচ্ছা, তাহলে এই বরাবর ধরো এই রশ্মিটা চলে গেল। তো আমাদের কি একটা রশ্মি আঁকা হলো, রাইট? এবার কি করতে হবে? আরেকটা আঁকতে হবে না? আচ্ছা, এবার মনে করো আমি এখান থেকে একটা ফোকাস দিয়ে দিব, একটা ফোকাস দিয়ে দিব। তাহলে ফোকাস দিয়ে যদি দিই ভাইয়া, আমার একটু হাতে আঁকা তো চিত্রটা খারাপ হচ্ছে, তোমরা স্কেল করে করে আঁকবা, ওকে? তো বলো তো ভাইয়া, যদি ফোকাস দিয়ে দেই তাহলে সেটা কি হবে? সমান্তরাল হয়ে যাবে, ওকে? আগেরটার উল্টা। তাহলে এই দুইটা রশ্মি কোন বিন্দুতে মিলিত হলো? দেখো তো, এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই বিন্দুটাই হবে আমাদের এই যে এই বিন্দুর প্রতিবিম্ব। তাহলে তোমার প্রতিবিম্বটা হবে এই যে এখানে, জাস্ট একটা চিত্র উল্টা করে এঁকে দিবা, হয়ে যাবে। বুঝা গেছে ঘটনা? আচ্ছা, আমি জাস্ট একটা পজিশনের জন্য দেখালাম। সো তোমাদের প্রতিবিম্বটা বিভিন্ন বিভিন্ন, এখন এই যে লক্ষ্যবস্তুটা বিভিন্ন বিভিন্ন পজিশনে থাকবে, তোমাকে বলবে যে বিভিন্ন বিম্ব আঁকতে, ওকে? তো এখন তোমাদের একটা প্রশ্ন প্রায়শই আসে, দেখা যাচ্ছে লক্ষ্যবস্তুটা মনে করো দেখা যাচ্ছে কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখলে প্রতিবিম্ব কোথায় হবে, বা বলতে পারে যে কেন্দ্রের বাইরে রাখলে কি হবে, ফোকাসের ভিতরে রাখলে কি হবে, তাই না? তো এখানকার একটা সুন্দর শর্টকাট আছে, আমি তোমাকে এখন ওই শর্টকাটটা জাস্ট বুঝাবো। ওইটা মনে রাখলেই তুমি আশা করি এখানকার এভরিথিং অ্যান্সার করতে পারবা, ওকে? তো শর্টকাটটা কি, আমি জাস্ট এগুলো একটু ইরেজ করি, তুমি যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার পজ করে দেখতে পারো, ওকে? সো এখন সুন্দর একটা শর্টকাটটা তুমি মাথায় রাখো, তুমি অলরেডি হয়তো দেখছো শর্টকাটটা, বিভিন্ন ক্লাসে হয়তো দেখছো। ধরো এটা একটা দর্পণ, জাস্ট তুমি শর্টকাটটা মাথায় রাখলে পরীক্ষায় এমসিকিউগুলো খুব শর্টে করতে পারবা। ধরো এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র সি, তাহলে বক্রতার কেন্দ্র থেকে একটা মেরু পর্যন্ত একটা তুমি লাইন টানবা, তাহলে এটা হচ্ছে পি। তাহলে বক্রতার কেন্দ্র আর মেরুর ঠিক মাঝখানে একটা বিন্দু থাকে ভাইয়া, সেটার নাম কি? ফোকাস, ওকে? তো এটাকে আমি ধরো এদিকে আরো বাড়ায় দিচ্ছি, এটা মানে মূলত এটাকে ধরা হয় হচ্ছে এটা কি অসীম পর্যন্ত আছে, হ্যাঁ, থিওরিটিক্যালি এটা অসীম পর্যন্ত আছে। আচ্ছা, এখন শর্টকাট নিয়মটা হচ্ছে তুমি জাস্ট বিভিন্ন পজিশনকে তুমি মার্ক করবা। কিভাবে মার্ক করবা ভাইয়া? এই মার্কের সিস্টেমটা হচ্ছে, ধরো এখানে একটা বিন্দু আছে অসীম, হ্যাঁ, এখানে একটা বিন্দু আছে কি অসীম, তাহলে অসীমকে তুমি পজিশনিং করবা হচ্ছে 1 নাম্বার দিয়ে, অসীমকে পজিশনিং করবে 1 নাম্বার দিয়ে। আচ্ছা, এখন দেখো অসীম থেকে একটু কম বাট সি থেকে একটু বেশি, মানে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝামাঝি দেখো একটা রিজিয়ন নাই, তাহলে এই রিজিয়নটাকে তুমি নাম দিবা হচ্ছে 2 নাম্বার। এরপরে তুমি আস্তে 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 একদম বক্রতার কেন্দ্র, এটার নাম দিবা হচ্ছে 3 নাম্বার। এরপরে কি হতে পারে ভাইয়া? বক্রতার কেন্দ্র আর ফোকাস, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে আর একটা রিজিয়ন আছে, এটার নাম দিব 4 নাম্বার রিজিয়ন। একদম ফোকাসকে নাম দিব 5 নাম্বার রিজিয়ন। আর এই যে ফোকাস আর মেরুর এই মাঝখানের রিজিয়নটাকে আমি নাম দিব 6 নাম্বার রিজিয়ন। আর এই দর্পণের পিছনে এই রিজিয়নটা যেহেতু অবাস্তব, এই রিজিয়নটার আমরা নাম দিব 0 নাম্বার রিজিয়ন। তাহলে আমি একটু আবারও রিকল করি, সুন্দর মতো তুমি আমার এই ভিডিওটা দেখার পরে আরেকবার নিজে খাতা কলমে আঁকো, তাহলে পরীক্ষায় এমসিকিউ আসলে খুব সহজে সলভ করতে পারবা। তাহলে রিজিয়নটা কিভাবে দিব? একদম অসীমকে দিব 1 নাম্বার, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানের এই রিজিয়নটাকে দিব 2, এরপরে বক্রতার কেন্দ্রকে দিব 3, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানের রিজিয়নটাকে দিব 4, একদম ফোকাসকে দিব 5, আর ফোকাস আর মেরুর মধ্যে 6, আর দর্পণের পিছনে এটাকে দিব আমি 0 নাম্বার। তাহলে নিয়মটা হচ্ছে যোগফল 6 হতে হবে। আমি সুন্দর করে এখানে রুলসটা লিখে দিচ্ছি। রুলসটা হচ্ছে যোগফল কত হতে হবে? যোগফল 6 হতে হবে। এটা মনে রাখবে যে যোগফল 6 হতে হবে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, দেখো খেয়াল করো, ধরো আমি 2তে রাখলাম, আমি লক্ষ্যবস্তুটা ধরো 2তে রাখলাম, মানে হচ্ছে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে বলো তো ভাইয়া 2 এর সাথে কত যোগ করলে 6 হয়? 4 যোগ করলে। তার মানে তোমার প্রতিবিম্বটা পাওয়া যাবে 4-এ, অর্থাৎ প্রতিবিম্ব পাওয়া যাবে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। এখন তাহলে বলো তো ভাইয়া
যদি আমি লক্ষ্যবস্তুটা একদম বক্রতার কেন্দ্রেই রাখি, মানে 3-এ রাখি, তো তুমি দেখো তো এভাবে মনে রাখবা যে 3-এর সাথে কত যোগ করলে 6 হয়? 3-এর সাথে 3 যোগ করলেই 6 হয়। তাহলে তুমি যদি বক্রতার কেন্দ্রে রাখো তাহলে তুমি প্রতিবিম্বটাও পাবে বক্রতার কেন্দ্রে। আচ্ছা, এবার ধরো আমি যদি 4-এ রাখি, মানে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে রাখি, তাহলে 4-এর সাথে কত যোগ করলে 6 হবে ভাইয়া? 2 যোগ করলে। তাহলে তুমি প্রতিবিম্বটা পাবে হচ্ছে 2 নাম্বার রিজনে, মানে এই যে 2 নাম্বার রিজনটা কি? অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে। এখন ভাইয়া তুমি যদি 6-এ রাখো, মানে ধরো তুমি ফোকাস আর বক্রতা, মানে ফোকাস আর কি মেরুর মধ্যে রাখলা, তাহলে 6-এর সাথে কত যোগ করলে 6 হয়? 6-এর সাথে 0 যোগ করলে 6 হয়। তার মানে তুমি প্রতিবিম্বটা তখন পাবে এই যে পিছনে, দর্পণের পিছনে। বুঝা গেছে? সুন্দর করে এটা তুমি মাথায় রাখবা, দেখবে সব সময় তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে আশা করি। ওকে, আমি তারপরে বোর্ড প্রশ্ন তোমাকে সমাধান করাবো, বাট তুমি এই জিনিসটা আবার নিজের মতো করে একটু সুন্দর করে বুঝে নিবা। ওকে, এটা গেল অবতলের। এবার দেখবো আমরা উত্তলের। উত্তলেরটা কিন্তু ভাই আরো ইজি, কারণ উত্তলে শুধুমাত্র এক ধরনেরই বিম্ব পাওয়া যায়। কেমন সেটা? ধরো আমরা এখানে একটা উত্তল দর্পণ কনসিডার করছি, তাহলে উত্তল দর্পণের কি ভিতরের দিকে পাড়া লাগানো থাকবে, তাই না? সিলভারিং করা থাকবে। তো মনে করো এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তো ভাই আমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লাইনটা যোগ করে দিলাম, এটা সি, এটা হচ্ছে তোমার ফোকাস এফ। সো এখন তুমি ধরো এইখানে একটা বস্তু রাখলা, হ্যাঁ, দর্পণের সামনে একটা বস্তু রাখলা। আচ্ছা, তাহলে নিয়ম কি ভাইয়া? নিয়ম হচ্ছে তুমি একটা আলোক রশ্মি সমান্তরালে ফেলো, তাহলে সমান্তরালে এখানে পড়ার পরে সেটা কি হবে? এমন ভাবে যাবে যাতে মনে হবে সেটা ফোকাস থেকে গেছে। মানে এই যে তুমি জাস্ট ফোকাস থেকে এদিক দিয়ে ডট ডট লাইন দিবা, আর এখান থেকে তুমি একদম পিওর লাইন দিলা, তাহলে এটা এই বরাবর যাবে। আরেকটা লাইট কোন দিক ফেলবো ভাইয়া বলো তো? আরেকটা লাইট ফেলবো হচ্ছে আমরা একদম বক্রতার কেন্দ্র বরাবর, সি বরাবর। তাহলে আমরা এটা হচ্ছে এই বরাবর ফেলবো আরেকটা, হ্যাঁ, এই বরাবর ফেলে দেবো আরেকটা, সি বরাবর। পিছনের দিকে আমি হচ্ছে ডট ডট লাইন দিয়ে বুঝাচ্ছি আর কি, হ্যাঁ। পিছনের দিকে তুমি এমনি ডট ডট লাইন দিবা, বাট এখানে দিবা। তাহলে যদি বক্রতার কেন্দ্র বরাবর ফেলো তাহলে কি হবে বলছি? সেটা প্রতিফলন হওয়ার পরে আবার ওই পথে বাউন্স করে ফিরে যাবে, মানে এটা এই বরাবর চলে যাবে। তো এখন দেখো তো ভাইয়া, এই রশ্মি আর এই রশ্মি, এই দুইটা কি পিছনে সামনের দিকে মিলবে? এরা তো যত যাবে আরো দূরে চলে যাবে। তাহলে তুমি এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে দেখো এরা এই বিন্দুতে মিলিত হইল, তাহলে এই বিন্দুই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। বুঝা গেছে? উত্তলে কিন্তু খুবই সহজ। উত্তলে অলওয়েজ এই যে খর্বিত বিম্ব পাওয়া যায়, অবাস্তব এবং লক্ষ্যবস্তুর চেয়ে কি আকারে ছোট, এবং লক্ষ্যবস্তুর সোজা কিন্তু বিম্বটা, তাই না? দেখো লক্ষ্যবস্তু যেদিকে, আমার প্রতিবিম্বটা ওই দিকে, মানে উল্টা না। বুঝে গেছে? আর উত্তলের ক্ষেত্রে জাস্ট এই এক রকমের প্রতিবিম্ব তুমি পাবা আশা করছি। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বিবর্ধন। ওকে, ম্যাগনিফিসেন্ট। বিবর্ধন মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে তুমি ধরো দর্পণের সামনে একটা বস্তু রাখলা যার দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, বাট প্রতিবিম্বটা সেটা অনেক বড় করে দেখাচ্ছে, 10 সেন্টিমিটার দেখাচ্ছে। তাহলে বিবর্ধন হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বটা কত গুণ বড়, সেটাই হচ্ছে বিবর্ধন, ম্যাগনিফিসেন্ট। ওকে, আচ্ছা, তো বিবর্ধন বুঝার আগে আমাদের আরো একটা সুন্দর সূত্র শিখতে হবে, সেটা তোমরা জানো আশা করছি। সেই সূত্রটা হচ্ছে, আমি আগে সূত্রটা লিখি, তোমাদের বইতেও থাকার কথা। সূত্রটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তো এখানে ইউভিটা কি? ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তুমি যেখানে চিন্তা করো যে, এবং এই দূরত্বগুলা কাউন্ট হয় কিন্তু মেরু থেকে, মানে ধরে যে পি থেকে। তাহলে পি থেকে লক্ষ্যবস্তু কোনটা ভাই? এটা না? তাহলে এই যে এইটুক দূরত্বকে আমি বলবো হচ্ছে ইউ। আর প্রতিবিম্ব কোথায়? দেখো এখান থেকে শুরু করে নিয়ে যে এইটুকু, তাহলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার ভি। আর ফোকাস দূরত্ব কোনটা ভাইয়া? এই যে ফোকাস, অর্থাৎ মেরু থেকে ফোকাস, মানে ধর এখান থেকে শুরু করে নিয়ে আমার এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এফ। তাহলে এই প্রতিবিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব, আর এই যে ফোকাস দূরত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে বিবর্ধন, ম্যাগনিফিসেন্ট। তো বিবর্ধনকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয়। এম এর সূত্র হচ্ছে এল প্রাইম বাই এল। এল প্রাইমটা কি ভাইয়া? এল প্রাইমটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। এল প্রাইমটা কি? বিম্বের দৈর্ঘ্য। আর এলটা কি? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য।
মানে এই যে এখানে তাকাও, ধরো এখানে বিম্ব কোনটা ভাই, এই যে এটা না, তাহলে এই বিম্বের দৈর্ঘ্যটা তুমি মেজার করবে, এই বিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে এল প্রাইম, আর এই যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে কি এল। বুঝে গেছে কথা? তো এটা একটা সূত্র। আর ম্যাগনিফিসেন্টের আর একটা সূত্র আছে, সেটাও দেখাচ্ছি, দেখো ওই সূত্রটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ ওপরে হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব আর নিচে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। তো এখানে অলওয়েজ মডুলাস সাইন ইউজ করা হয়, কারণ কি, কারণ হচ্ছে এই যে ইউ বা ভি এর মান অনেক সময় দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে নেগেটিভ আসতে পারে। ওকে, তো বিবর্ধনটা যেহেতু একটা মানে নর্মাল একটা ভ্যালু, এই কারণে কিন্তু মডুলাস সাইনটা ইউজ করা হয়। ওকে, সো এইগুলো দিয়ে আশা করছি তোমরা ম্যাথগুলো করতে পারবা। এখন আমরা একটার পর একটা প্রশ্নগুলো দেখব। দেখো প্রথম প্রশ্নটাই দেখো বিবর্ধন নিয়ে, ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন। তো কি বলা হচ্ছে ভাইয়া, এখানে কোন একটি গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন হচ্ছে 0.5। তো বলো তো ভাইয়া এটা কিসের মান? এটা হচ্ছে এম এর মান। আচ্ছা, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে বস্তুর দৈর্ঘ্য কি ভাইয়া? বস্তুর দৈর্ঘ্য ছিল এল, তাহলে বিম্বের দৈর্ঘ্য কত, অর্থাৎ এল প্রাইম ইকুয়াল টু হোয়াট? তো ভাইয়া ম্যাগনিফিসেন্টের সূত্র কি আপনি লেখেন, এম ইকুয়াল টু এল প্রাইম বাই এল। সো ম্যাগনিফিসেন্ট কত ভাইয়া? ম্যাগনিফিসেন্ট হচ্ছে 0.5, তো 0.5 ইকুয়াল টু এল প্রাইম কত ভাইয়া? এল প্রাইমই বের করতে হবে, আর এল কত? এই যে 2 মিটার। তো আপনি হচ্ছে আর গুণ করেন, তাহলে দেখেন এল প্রাইমের মানটা কিন্তু আপনি পাবেন হচ্ছে 1 মিটার। ওকে, সো এর অ্যান্সার কোনটা ভাইয়া? এই যে সঠিক অ্যান্সার 1 মিটার ক। ওকে, আচ্ছা এবারে দেখি এই প্রশ্নটায় কি বলা হচ্ছে। দেখো সুন্দর মতো মাথায় রাখবে এগুলা, হ্যাঁ আমি একটু ডিটেল এক্সপ্লেন করছি সবগুলা, একটু খেয়াল করো ভাইয়া। এই সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে এটা বক্রতার কেন্দ্র, এই এফটা কি? ফোকাস দূরত্ব। তাহলে বক্রতার কেন্দ্র থেকে এই লক্ষ্যবস্তুর কত দূরে আছে? 5 মিটার। আবার ফোকাস থেকে লক্ষ্যবস্তু কত? 5 মিটার। তাহলে আমি যদি এই পুরোটা চিন্তা করি, যে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত চিন্তা করি, তাহলে এটুকু হচ্ছে 10 মিটার। তাহলে এটা যদি 10 মিটার হয়, তাহলে এই যে এই দূরত্বটাও কিন্তু 10 মিটার হবে। কারণ কি? কারণ হচ্ছে ফোকাসটা থাকে আমার বক্রতার কেন্দ্রের মাঝখানে, অর্থাৎ যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস। ঠিক আছে, তো এখানে কি চাইছে, যে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে। এখন খেয়াল করে দেখো তো, এটা একটা কি অবতল দর্পণ না? সো আমরা যদি এখানকার প্রতিবিম্ব আঁকতে চাই, সো তুমি যে পজিশন চিন্তা করো কেমন ছিল, যে আমার অসীম ছিল 1 নাম্বার, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে ছিল কয় নাম্বার? 2 নাম্বার, একদম বক্রতার কেন্দ্রকে দিছিলাম কয় নাম্বার? 3, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে এই রিজনটা কত? 4, একদম ফোকাস ছিল 5, আর এটা ছিল কত? 6। তাহলে তোমার লক্ষ্যবস্তু এটা কয় নাম্বার রিজিয়নে আছে? দেখো তো 2 নাম্বার রিজিয়নে না, সরি 4 নাম্বার রিজিয়নে না? তাহলে তোমার প্রতিবিম্বটা তৈরি হবে কয় নাম্বার রিজিয়নে? 2 নাম্বার রিজিয়নে। তাহলে দর্পণের কত সামনেই না? দর্পণের সামনে হলে কি হবে? সেটা বাস্তব হবে এবং উল্টা হবে। ঠিক আছে, মানে যে তুমি যদি এখান থেকে ধরো এভাবে রশ্মিচিত্র আঁকো, তাহলে দেখবা হচ্ছে এটা ফোকাস দিয়ে যাবে। ধরো আমি একটু বোঝানোর চেষ্টা করি, যেটা সমান্তরালে দিলে কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আর তুমি যদি এখান থেকে একটা দাও হচ্ছে ফোকাস দিয়ে, তাহলে সেটা কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই যে এটা এখানে মিলিত হবে, অর্থাৎ এইটা হবে তোমার প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে দেখো প্রতিবিম্বটা কি উল্টা না এবং বাস্তব। বাস্তব কেন বলতেছি? কারণ এরা হচ্ছে বাস্তবে মিলিত হয়েছে, এই জন্য বাস্তব। আর লক্ষ্যবস্তু ছিল যেদিকে, এটা কি তার হচ্ছে উল্টা না? তাহলে এখানকার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বাস্তব ও উল্টা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কি আছে? বস্তুর দৈর্ঘ্য মানে এ বি দৈর্ঘ্য দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার, মানে এটা বস্তুর দৈর্ঘ্য কি? বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর ম্যাগনিফিসেন্ট দেওয়া আছে মানে বিবর্ধন এম দেওয়া আছে। তাহলে বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে সূত্র কি ছিল বিবর্ধনের? এম ইকুয়াল টু এল প্রাইম বাই এল। তাহলে যেহেতু বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে আমাকে এল প্রাইমটা বের করতে হবে। তাহলে এল প্রাইম ইকুয়াল টু কত? এম এল। তাহলে এম এর মান দেওয়া আছে 3 ইন্টু এল এর মান কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে হবে হচ্ছে 150 সেন্টিমিটার। তা মিটারে কনভার্ট করলে কত হবে? একে মিটারে কনভার্ট করলে হবে হচ্ছে 100 দিয়ে ভাগ, অর্থাৎ 1.5 মিটার। ঠিক আছে, তো এটাই হচ্ছে এটার সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার খ। এখানে সেন্টিমিটার হবে না, এখানে আসলে কি হবে? মিটার হবে। ঠিক আছে, 1.5 মিটার। ওকে, এর পরবর্তী কি আছে?
যে অবতল দর্পণে দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করলে বিম্বের প্রকৃতি কেমন হবে। তো এইগুলো একটু বুঝতে হবে, তুমি একটু চিত্র আঁকলেই বুঝতে পারবা যে অবতল দর্পণ চিন্তা করো প্রথমত। তাহলে অবতল দর্পণের কি বলা হচ্ছে, দ্বিগুণ ফোকাস দূরত্ব, ধরো এটা পি, তাহলে ফোকাস দূরত্বটা মনে করো এটা ফোকাস, তাহলে ফোকাস দূরত্বের ডাবল কি, ওই ফোকাস দূরত্বের ডাবলে কি থাকে, বক্রতার কেন্দ্র, তাহলে দ্বিগুণ ফোকাস দূরত্বেরও বাইরে রাখছো, তার মানে কি ব্যাপারটা হচ্ছে তুমি বক্রতার কেন্দ্রের বাইরে রাখছো, তাই না, মানে ধরো এখানে তুমি বস্তুটা রাখছো, তাহলে এখানে বস্তু রাখলে কি হবে বলো তো। আমি একটু আগের আগের প্রশ্নে দেখালাম যে তুমি যদি একটা এভাবে টানো, যে প্যারালালি টানলা, তাহলে সেটা কি ফোকাস দিয়ে যাবে, আর আরেকটা কি এভাবে চিন্তা করতে পারো তুমি যে ফোকাস দিয়ে দিলে সেটা প্যারালাল হবে। তাহলে এই যে বস্তু, এই আলো দুইটা কিন্তু বাস্তবে মিলিত হইলো, তাহলে এইটা এই বিন্দুটাই হচ্ছে কি প্রতিবিম্ব। তো এখন তুমি প্রতিবিম্বের প্রকৃতি বলতে পারবে, এটা কিন্তু বাস্তব, এবং দেখো লক্ষ্যবস্তু যেভাবে ছিল এটা কিন্তু উল্টা, তাই না, তাহলে এটার অ্যান্সার কি হবে, বাস্তব ও উল্টা, ক নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্নটা কি দেখো, বিবর্ধনের মান 1 পাওয়া যায় কখন। বিবর্ধনের মান সমতল দর্পণে কিন্তু সব সময় 1, তাহলে এটা হবে। অবতল দর্পণে পাওয়া যায় কিনা এটা একটু বুঝতে হবে। অবতল দর্পণে, যে আগের এই চিত্রটা খেয়াল করো, আমরা তোমাদেরকে বলছি কি যে যদি ওই যে প্রতিবিম্বের যদি অবস্থান চিন্তা করতে বলি, আমি এখানে আবারও চিত্রটা আঁকার চেষ্টা করছি, ধরো এটা একটা প্রতিবিম্ব, সেই দর্পণের বক্রতার কেন্দ্র এবং এইখানে আছে মনে করো ফোকাস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু। তাহলে তুমি যদি অসীমে রাখো, অসীম আমরা কয় নাম্বার দিছিলাম, 1 নাম্বার, তারপরে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, মানে তুমি যদি একদম বক্রতার কেন্দ্রে কোনো একটা বস্তু রাখো, তাহলে প্রতিবিম্বটা এই কেন্দ্রেই পাবে, কিন্তু ঠিক উল্টা পাবে এইভাবে। তো একটু খেয়াল করলে দেখো, যখন আমরা অবতল দর্পণে বস্তুটাকে কোথায় রাখি, বক্রতার কেন্দ্রে রাখি, তখন কিন্তু এই যে মেরু থেকে আমার বক্রতার মেরু থেকে এই যে লক্ষ্যবস্তু দূরত্ব যত, মেরু থেকে কিন্তু প্রতিবিম্বের দূরত্ব তত। সো আমরা তো ম্যাগনিফিসেন্টের সূত্র শিখছিলাম আরেকটা, যে এম ইকুয়াল টু কত ছিল, মডুলাস মাইনাস ভি বাই ইউ। তাহলে খেয়াল করে দেখো, এখানে ভি এর মানও যত, ইউ এর মানও তত, তাহলে এটা কাটাকাটি হলে কি হবে, 1 হয়ে যাবে না। তার মানে অবতলেও কিন্তু বিবর্ধনের মান 1 পাওয়া সম্ভব, তবে সেই ক্ষেত্রে তোমার বস্তুটাকে থাকতে হবে কোথায়, বক্রতার কেন্দ্রে। ঠিক আছে, তার মানে অবতল দর্পণেও বিবর্ধনের মান 1 পাওয়া যাইতে পারে, কিন্তু উত্তল দর্পণে বিবর্ধনের মান কখনোই 1 পাওয়া যায় না। এখানে উত্তল দর্পণে বিবর্ধনের মানটা সবসময় 1-এর চেয়ে ছোট হয়। কারণ কি, কারণ উত্তল দর্পণে তুমি সবসময় লক্ষ্যবস্তুর চেয়ে ছোট আকারের প্রতিবিম্ব পাবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 1 এবং 2, অর্থাৎ ক। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা কি, এই প্রশ্নে বলা হচ্ছে যে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত। আচ্ছা, বক্রতার ব্যাসার্ধ কত, বক্রতার ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু আর বাই 2, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের অর্ধেকই হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এখান থেকে যদি আমরা আর বাইর করি, তাহলে আর ইকুয়াল টু কত হবে, 2f, তার মানে ফোকাস দূরত্বকে ডাবল করলেই কি পাবো, বক্রতার ব্যাসার্ধ পাবো। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে এফটা হচ্ছে ফোকাস দূরত্ব, তার মানে আমাকে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব জানতে হবে প্রথমত, এটা হচ্ছে ফোকাস দূরত্ব মানে এফ। তো তোমার চিত্রে দেওয়া আছে দেখো, পিএম ইকুয়াল টু এম এফ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তার মানে এই যে পি থেকে এম পর্যন্ত এইটুকু কত, এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। আবার এম এফও কত, এম এফ হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 আর 4 যোগ করলে কত হবে, 8 হবে। তাহলে ফোকাস দূরত্ব এফ এর মান কত, 8। তাহলে ফোকাস দূরত্ব যদি 8 হয়, তাহলে 8 দুগুণ কত, আর এর মান হবে 16 সেন্টিমিটার। ওকে, তাহলে আমার ফোকাস দূরত্ব কত হচ্ছে, ফোকাস দূরত্ব হচ্ছে গ 16 সেন্টিমিটার। ঠিক আছে, ফোকাস দূরত্বটা একটা গ হবে, 16 সেন্টিমিটার হবে। হ্যাঁ, সঠিক অ্যান্সার এখানে হবে গ। ওকে, আচ্ছা তাহলে এরপরে কি আছে আমাদের, এরপরের প্রশ্নটা দেখো। এরপরের প্রশ্নে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে একটি বস্তু এফ বিন্দুতে রাখা হলে বস্তুটির বিম্বের বিবর্ধন কত হবে। এফটা কি, এফটা হচ্ছে ফোকাস, তাই না, তুমি যদি বস্তুটাকে একদম কোথায় রাখো, ফোকাসে রাখো, তাহলে ফোকাসে রাখলে বিম্বটা কোথায় হয়, আগে আমরা এটা দেখব। ধরো একদম ওই যে অসীমের আমার নামকরণ করছিলাম কয় নাম্বার, ওটা 1 নাম্বার, অসীম থেকে সি এর মাঝামাঝি এটা কয় নাম্বার, 2 নাম্বার, একদম সি ছিল কয় নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে 3,
সি আর এই যে এফ এর মধ্যে এটা হচ্ছে 4, একদম এফ কত 5, আর এফ আর এই যে এই মেরুর মধ্যে এটা কত 6, আর দর্পণের পিছনে কত 0। তো খেয়াল করে দেখো তো, তুমি রাখছো ফোকাসে, মানে তুমি 5-এ বস্তু রাখছো, তাহলে তুমি প্রতিবিম্ব পাবে কোথায়? একে, মানে 5 আর 1 6 হতে হবে। তার মানে তুমি বস্তুর প্রতিবিম্বটা পাবে অসীমে। এখন অসীমে যদি তুমি প্রতিবিম্ব পাও, তাহলে প্রতিবিম্বের দূরত্ব এই যে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? অসীম হয়ে যাবে না? তাহলে তখন কিন্তু তোমার বিবর্ধনও অসীম হবে, তাই না? কারণ বিবর্ধনের একটা সূত্র ছিল কি? মডুলাস মাইনাস ভি বাই ইউ। সো যদি ওপরে অসীম থাকে তাহলে আমার বিবর্ধনের মানটাও কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে, তাই না? তাহলে এখানে বিবর্ধন কত হবে? বিবর্ধন হবে অসীম। ঠিক আছে, আচ্ছা। এখানে কি বলা হচ্ছে যে 5 সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হলে বস্তুটির বিবর্ধন কত? তাহলে আমরা বিবর্ধনের সূত্রটা অ্যাপ্লাই করে দিই। এম ইকুয়াল টু সূত্র ছিল কত? এল প্রাইম বাই এল। সো এখন তুমি শুধু এখান থেকে খুঁজে বের করো 5 সেন্টিমিটারের একটি বস্তু, তার মানে এটা বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্যটা কি হয়? এল। অবতল আয়নার সামনে রাখছো, প্রতিবিম্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটা কি? এটা এল প্রাইম। তো এখন তোমার বিবর্ধন বের করতে হবে, তো সব কিছু তো জানো, তাহলে 2/5 এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, বিবর্ধনের মানটা সুন্দর মতো পেয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার, পূর্ণ বিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণ প্রয়োজন হবে? তো এটার কনসেপ্ট হচ্ছে তোমার দৈর্ঘ্য যতটুকু, অর্থাৎ তোমার পা থেকে মাথা পর্যন্ত ধরো দৈর্ঘ্য হচ্ছে 168 সেন্টিমিটার। সো তুমি চাচ্ছ যে তোমার পুরা বডিটাই একটা আয়নাতে দেখবে, তাহলে আয়নার দৈর্ঘ্যটা এই যে তোমার দৈর্ঘ্যের অর্ধেক হতে হয় অ্যাটলিস্ট। এর চেয়ে বেশি হলে তো তুমি দেখতে পাবেই, কিন্তু ন্যূনতম তুমি যেই বস্তুটাকে দেখতে চাচ্ছ সেই বস্তুর অর্ধেক দৈর্ঘ্য যদি হয় তোমার আয়নার, তাহলে তুমি পরিপূর্ণ বিম্ব দেখতে পাবে। ঠিক আছে, বইতে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আছে। তাহলে আমার ব্যক্তির দৈর্ঘ্য কত? 168 সেন্টিমিটার। সে যদি পরিপূর্ণ বিম্ব দেখতে পায় তাহলে তার দর্পণের দৈর্ঘ্য অ্যাটলিস্ট কত হতে হবে? এই 168-র অর্ধেক। ঠিক আছে, তাহলে 168-কে অর্ধেক করো, সেটাই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো এরপরের প্রশ্নটা কি? এরপরের প্রশ্ন হচ্ছে তুমি এই যে বস্তুটা রাখছো, দেখো কোথায়? এ বি, এটা হচ্ছে তোমার বস্তু। এফ হচ্ছে কি? ফোকাস দূরত্ব। আর এই সি কি? বক্রতার কেন্দ্র। তাহলে তোমার প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে? মূলত এটাই ছিল প্রশ্ন, যে এই প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে। ঠিক আছে, এখন দেখো খেয়াল করে, তোমার ওই যে পজিশনের ওটা তুমি আবার চিন্তা করো, কত ছিল আমাদের? একদম অসীম ছিল কত নাম্বার? 1 নাম্বার। অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে এই রিজিয়নটা ছিল কয় নাম্বার? 2 নাম্বার। একদম বক্রতার কেন্দ্রকে দিছিলাম কত? 3। বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে এই রিজিয়নটা কত? 4। একদম ফোকাস হচ্ছে 5, আর ফোকাস আর মেরুর মাঝখানে এই রিজিয়নটা কত? 6, আর দর্পণের পিছনের রিজিয়নটা কত? 0। তাহলে তুমি লক্ষ্য বস্তুটা এবার কয় নাম্বার রিজিয়নে রাখছো? দেখো তো, তুমি লক্ষ্য বস্তুটা কিন্তু 6 নাম্বার রিজিয়নে রাখছো। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যোগফল হতে হবে 6। তাহলে 6-এর সাথে কত যোগ করতে হবে? তাহলে এই যে 0 যোগ করতে হবে। তার মানে তোমার প্রতিবিম্বটা পাবে কোন পজিশনে? এই যে 0 পজিশনে, অর্থাৎ দর্পণের পিছনে। ঠিক আছে, তাহলে এখন দেখো দর্পণের পিছনে কিন্তু এই একটা অপশন আছে, তাই না? আর বাদ বাকি কিন্তু নাই। বাট এটা কিন্তু অপশন হবে না। কেন হবে না? কারণ অবাস্তবের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, দেখো সেটা হচ্ছে, আমি একটু এটা আঁকার চেষ্টা করি তাহলে তুমি বুঝতে পারবে ভালো মতো। যে তুমি একটা হয়তো এখানে দিলে, এই আলোক রশ্মি তাহলে কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে আমি ধরো এটা ফোকাস দিয়ে দিলাম। ঠিক আছে, আরেকটা আলোক রশ্মি আমরা ফেলবো হচ্ছে একদম বক্রতার কেন্দ্র বরাবর। বক্রতার কেন্দ্র থেকে একদম ধরো ওই বস্তুটার একদম টপ বরাবর দিলাম। তাহলে এটা পড়ার পর কি হবে? এটা কিন্তু আবার ওই পথেই ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এই যে এই দুইটা আলোক রশ্মি, এরা কিন্তু সামনের দিকে যত যাবে তত কিন্তু এরা পরস্পর থেকে দূরে সরে যাবে। তাহলে এদেরকে কি করতে হয়? এদেরকে পিছনের দিকে এই যে বর্ধিত করতে হয়। পিছনের দিকে বর্ধিত করলে এরা কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে ওই বিন্দুটাই হচ্ছে আমাদের এই লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব। তো এই ফোকাসের মধ্যে রাখলে, অবতলের ক্ষেত্রে খেয়াল রাখবে, ফোকাসের মধ্যে রাখলে আমার প্রতিবিম্বটা হয় কিন্তু দর্পণের পিছনে, এবং দর্পণের পিছনে সকল কিছুই কিন্তু অবাস্তব। তার মানে এই প্রতিবিম্বটাও কি? অবাস্তব। এখন দেখো এটা কি সোজা না? দেখো তো, আমার লক্ষ্যবস্তু যেরকম
প্রতিবিম্বটা কিন্তু সেরকম, তাহলে এটা কি সোজা। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে দেখো এই যে বাস্তব, তুমি একটা একটা করে বাদ দিতে হবে। দেখো ক নাম্বার বাদ দিবা কেমনে? সোজা ঠিক আছে, বাট দর্পণের সামনে, সামনে না তো, এটা দর্পণের পিছনে, তাহলে এটা বাদ। এরপরটা কি? উল্টা, তো উল্টা তো না, তাহলে এটা পয়লাই বাদ চলে গেল। এরপরে কি? অবাস্তব ও বিবর্ধিত। দেখো এটা কিন্তু অবাস্তবও, আবার লক্ষ্যবস্তু হচ্ছে বড়, তাই না? তাহলে এটা কিন্তু অপশানে হবে। আর পরেরটা কি আছে? বাস্তব, তো এটা তো বাস্তব না, দেখতেই পাচ্ছি, কারণ আমরা রশ্মিটা পিছনের দিকে বর্ধিত করলাম, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কোনটা? এটার অ্যান্সার হবে গ। এরপরে কি আছে দেখো, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক আসে। এরপরেরটাও সেম এরকম একটা চিত্র দেওয়া আছে। তো বলা হচ্ছে যে রৈখিক বিবর্ধন দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এ বি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। এখন বলতেছে যে এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি কেমন হবে, ঠিক আছে? তাহলে ম্যাগনিফিসেন্টের সূত্রটা আমরা দেই। ম্যাগনিফিসেন্ট এম ইকুয়াল টু কত ছিল? এল প্রাইম বাই এল। তো দেখো এর রৈখিক বিবর্ধন হচ্ছে 2, তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তার মানে কি? আমাদের এল দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা এল প্রাইমটা বের করে ফেলি তো। এল প্রাইম ইকুয়াল টু কত? এম ইন্টু এল। সো এম এর মান কত? 2 ইন্টু এল এর মান কত? 20। তার মানে আমার এল প্রাইমের মানটা আসতেছে কত? 40 সেন্টিমিটার। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল 20 সেন্টিমিটার, প্রতিবিম্বের দৈর্ঘ্য পাইলাম কত? 40 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রতিবিম্বটা কি হয়েছে? লক্ষ্যবস্তু হচ্ছে একটু বড় হয়েছে, মানে হচ্ছে বিবর্ধিত হয়েছে, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে কি? বিবর্ধিত। এই যে অত্যন্ত বিবর্ধিত হবে না, কারণ এটা তো আর মানে এমন না যে অনেক বেশি বিবর্ধিত হয়ে গেছে, তাই না? জাস্ট এটা হচ্ছে কি? বিবর্ধিত, ঠিক আছে? এটা হচ্ছে এটার অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি এখানকার প্রবলেম। সো এই ভিডিওগুলা বা এই ক্লাসগুলো যদি নিয়মিত করার মাধ্যমে তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো কিন্তু মিটিয়ে ফেলতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওটা মূলত সাজানো হয়েছিল, এই ক্লাসটা তোমাদের বেসিক থেকে শুরু করে নিয়ে অ্যাডভান্স যাবতীয় কনসেপ্ট প্লাস কিছু বোর্ড প্রশ্ন। সো এগুলা প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের প্রস্তুতিটাকে সামনের দিকে এগিয়ে নিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এই ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।